নেক্সট আসি আমরা প্রাস। গতিবিদ্যা অধ্যায়ে প্রাস খুবই ইম্পর্টেন্ট। প্রাস বলতে প্রজেকশন, ইংলিশ টার্মটা তোমাদের কোশ্চেনে ইংলিশ টার্মও অনেক সময় দিয়ে থাকে, তাই আমরা যেটাই পড়ি আমাদের যতটা সম্ভব আমরা ইংলিশ টার্ম যেটা থাকে সেটা পড়বো, যাতে আমাদের কোশ্চেনে যদি বাংলা টার্ম না আসে ইংলিশ টার্ম আসে আমরা যাতে ইতস্ততা বোধ না করি, আমরা যাতে অ্যান্সার করে আসতে পারি। আমাদের সকলেরই উচিত আমরা যখন পড়বো বই তখন প্রত্যেকেরই ইংলিশ টার্মগুলো জেনে রাখবো, কারণ কোশ্চেনে অনেক টাইমে ইংলিশ টার্মগুলো দিয়ে রাখে। তাই যখন ইংলিশ টার্ম দিব তখন ভাববো যে আমরা তো পড়িনি এটা, কিন্তু আমরা পড়েছি। হয়তো তুমি বাংলা টার্মটা পড়েছো, ইংলিশ টার্মটা পড়নি, তাই তুমি কোশ্চেনের আনসারটা জানার সত্ত্বেও আনসার করতে পারছো না। তাই ইংলিশ টার্ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রজেকশন, প্রাস মানে কি ভূপৃষ্ঠ হতে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু হতে যে কোনো দিকে তির্যকভাবে পড়ন্ত বস্তু মানে কোনো বস্তু নিক্ষেপ করলে তাকে প্রাস বলে। অর্থাৎ এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ হতে মানে ভূপৃষ্ঠ হতে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু হতে তির্যকভাবে কোনো বস্তু নিক্ষেপ করলে যে পরিস্থিতিটা হয় মানে যে অবস্থার প্রাপ্ত হয় সেটা হচ্ছে প্রাস। প্রাসের গতিপথকে প্রক্ষেপণ বলে। মানে এই যে প্রাসের যে গতিপথ সেটাকে বলে কি প্রক্ষেপণ। আর প্রাসের বৈশিষ্ট্য, প্রাস যে হবে বস্তুটি গতিটা যে প্রাস হলো নাকি সমত্বরণ বিশিষ্ট হলো সে তার জন্য কিছু শর্তাবলী আছে, মানে বৈশিষ্ট্য আছে। যেমন প্রাসকে বস্তুটিকে অবশ্যই সমত্বরণ বিশিষ্ট হতে হবে এবং প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। আবার গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে আছে কি প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল সেটা হচ্ছে অভিকর্ষ বল, অন্য কোনো বল প্রাসের উপর ক্রিয়া করবে না। আবার প্রাসের গতি আলোচনায় বায়ুর বাধা উপেক্ষণীয়, এক্ষেত্রে বায়ুর বাধা কাজ করবে না, কাজ করলেও সেটাকে আমরা ধরবো না, উপেক্ষণীয়। আবার প্রাসের গতি দ্বিমাত্রিক, তাহলে প্রাসের গতি কি দ্বিমাত্রিক। গতিপথ সর্বদা প্যারাবোলা বা অধিবৃত্ত হবে। ইসাক স্যারের বইয়ে প্যারাবোলা বা অধিবৃত্ত আছে, আবার তপন স্যারের বইয়ে পরাবৃত্ত আছে। তা আমরা যেহেতু ইসাক স্যারের বইকে মেইনলি নার্সিং মেডিকেল ফলো করে, সেক্ষেত্রে আমরা অধিবৃত্ত বা প্যারাবোলাই পড়বো, যে প্রাসের গতিপথ প্যারাবোলা বা অধিবৃত্ত হবে। আবার প্রাস বক্রগতি উলম্ব তলে সীমাবদ্ধ হবে। প্রাস হচ্ছে কি গতি? বক্রগতি। সেটা কিন্তু নর্মাল সোজা গতি বা দীর্ঘ গতি এরকম না, সেটি হচ্ছে বক্রগতি। কেন? এটা কি লম্বায় যাচ্ছে, সোজা যাচ্ছে না, এটা হচ্ছে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু, তাই তার গতি হবে বক্রগতি এবং এটি উলম্ব তলে সীমাবদ্ধ। সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগটা হবে সর্বনিম্ন এবং গতি একমাত্রিক। আমরা কি পড়ছি? আমরা কিছুক্ষণ আগেও কিন্তু পড়ছি প্রাসের গতি দ্বিমাত্রিক। মনে রাখো, প্রাসের গতি দ্বিমাত্রিক কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন ও গতি কিন্তু একমাত্রিক, মানে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক কিন্তু নর্মালি প্রাসের গতি দ্বিমাত্রিক। প্রাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে তিনটা। পড়ন্ত বস্তু আমরা জানি, পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে তিনটা। পড়ন্ত বস্তুর সূত্র দেন কে? গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্র দেন। কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র দেন গ্যালিলিও, কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র দেওয়ার আগে যে গিনিপালক পরীক্ষাটা করা হয় সেটা আবার করেন বিজ্ঞানী নিউটন। তাই পড়ন্ত বস্তুর সূত্র দেন গ্যালিলিও, কিন্তু পরীক্ষা যে গিনিপালক পরীক্ষাটা করেন সেটি দেন হচ্ছে নিউটন। এটি গিনিপালক পরীক্ষা করা হয় 100 ফুট উঁচু হেলানো বস্তুর ছাদ থেকে। তো যদি কোশ্চেনে আসে যে গিনিপালক পরীক্ষাটি যে করা হয়েছিল সেটার উচ্চতা কত ছিল, 180 ফুট উঁচু হেলানো বস্তুর ছাদ থেকে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি একমাত্রিক সুষম গতির উদাহরণ। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি হচ্ছে একমাত্রিক সুষম গতির উদাহরণ। এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে পড়ন্ত বস্তুর সূত্র দেন কে, পড়ন্ত বস্তুর সূত্র প্রদানের জন্য যে গিনিপালক পরীক্ষা করা হয় সেটি পরীক্ষা করেন কে, আবার এটি পরীক্ষা করা হয় কত ফুট উঁচু হেলানো বস্তুর ছাদ থেকে, 180 ফুট। আবার মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি হচ্ছে একমাত্রিক সুষম গতির উদাহরণ।
নেক্সট স্লাইডে দেখো পড়ন্ত বস্তুর শর্ত। পড়ন্ত আমরা যে একটা বস্তুকে ফেলবো, এমনি এমনি ফেললেই তো সেটা পড়ন্ত বস্তুর সূত্র ফলো করবে না, তার জন্য কিছু শর্ত আছে। যেমন যে বস্তুটিকে বায়ুশূন্য স্থানে ফেলতে হবে, যে বায়ুশূন্য, যেমন যখন গিনিপালক পরীক্ষা করা হয় 180 ফুট হেলানো ও উচ্চতা থেকে, যে বস্তুর উচ্চতা থেকে, তখন কিন্তু যেটার ভিতর দিয়ে গিনিপালক ফেলানো হয় সেটাকে সম্পূর্ণ বায়ুশূন্য করা হয়েছিল আগে। তাই বায়ুশূন্য স্থানে এই পরীক্ষাটা করতে হবে। আদিবেগ শূন্য হতে হবে, তার কোনো বেগ প্রাপ্ত হলে হবে না, তার প্রথম যে বেগটা পাবে সেটা শূন্য হতে হবে। এবং উচ্চতা একই হতে হবে। যে একটা, আমরা তো পরীক্ষা করার জন্য দুইটা বস্তু লাগবে, যেমন গিনি পালক পরীক্ষা করা হয়েছে, গিনি একটা বস্তু এবং পালক একটা বস্তু, সেক্ষেত্রে একই উচ্চতা থেকে ফেলতে হবে। যে গিনি এক উচ্চতা থেকে ফেললো, পালক আর এক উচ্চতা থেকে ফেলছে, এমন না। যে আমরা যে বস্তু দুইটা ফেলবো সেটা একই উচ্চতা থেকে ফেলতে হবে, বায়ুশূন্য স্থান হতে হবে, আদিবেগ শূন্য হতে হবে। তো যদি বলা হয় যে পড়ন্ত বস্তুর শর্তগুলো কোনগুলো, বা পড়ন্ত বস্তুর শর্ত নয় কোনটি, যে বায়ুশূন্য স্থান, আদিবেগ শূন্য নয়, আদিবেগ শূন্য, উচ্চতা একই হতে হবে, অর্থাৎ আদিবেগ শূন্য নয় যেটা, সেটা হবে আনসার। মানে আদিবেগ শূন্য নয় সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর শর্ত নয়। প্রথম সূত্র, পড়ন্ত বস্তুর যে তিনটা সূত্র আছে, পড়ন্ত বস্তুর সূত্র কয়টা? তিনটি। একই উচ্চতায় স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। মানে একই উচ্চতা থেকে যে মুক্তভাবে আমরা বস্তুটিকে ফেলছি, বস্তু দুটি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। যে একজন আগে যাবে আরেকজন পরে যাবে এরকম না, যে সমান সময়, তাদের সময়ও লাগবে সমান এবং তারা সমান দূরত্ব অতিক্রম করবে। এবং দ্বিতীয় সূত্র কি? বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে আমরা যে বাধাহীন পথে বস্তুটি ফেলতেছি সেখানে তো একটা প্রাপ্ত হয়েছে, কিন্তু আদিবেগ শূন্য হলেও যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে শেষ বেগ, মানে যে বেগটা প্রাপ্ত হয় সেটা কার সমান হবে? সময়ের সমানুপাতিক। মানে প্রাপ্ত বেগ প্রপোর্শনাল টি, অর্থাৎ ভি প্রপোর্শনাল টি, অর্থাৎ হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ যদি বলা হয় বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে তার সময় কত, তাহলে কি হবে? সময়টা হচ্ছে ওই প্রাপ্ত বেগের সমানুপাতিক হবে। আবার তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট সময়ে দ্বিতীয় সূত্রটা হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র হচ্ছে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বলতে এস, সেটা আবার কার সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে এস প্রপোর্শনাল টি স্কয়ার। আশা করি এই স্লাইড বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। প্রাস সম্পর্কে কিছু তথ্য, যে সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক হয় এবং সর্বাধিক উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন দেখো, আমরা যখন তির্যকভাবে বস্তুটা নিক্ষেপ করি তখন সর্বাধিক যে উচ্চতা, তখন কি হবে? তার কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি হবে। আর সেক্ষেত্রে আমরা আগেই পড়ছি প্রাসের গতি দ্বিমাত্রিক, কিন্তু যখন সর্বাধিক উচ্চতা হবে, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে প্রাসের গতি হবে একমাত্রিক। এটা সবসময় মনে রাখবা, সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক। নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়। অর্থাৎ নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়। যদি কোশ্চেনে আসে যে প্রাসের পাল্লা কখন সর্বাধিক হয়, তার মানে যখন নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়। প্রাসের আনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না, তাই বেগ ধ্রুব থাকে। প্রাসের আনুভূমিক দিকে ত্বরণ থাকে না, কিন্তু উলম্ব দিকে থাকে। ত্বরণ থাকে না জন্য তাই বেগ ধ্রুব থাকে। প্রাস নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 3টি বিষয়ের উপর। যখনই দেখবা যে 3টি 4টি আছে, অবশ্যই কোশ্চেন কিন্তু আসতে পারে যে প্রাস নিচের কোনটির উপর প্রাস নির্ভরশীল নয় হয়, এগুলো আসবেই। যে প্রাস নির্ভর করে 3টি বিষয়ের উপর: নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ এবং অভিকর্ষ ত্বরণ। নিক্ষেপণ কোণ, অভিকর্ষ ত্বরণ কি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে বেগ বৃদ্ধির হারটা, সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ।
আর নিক্ষেপণ কোণ হচ্ছে যে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু যে কোণ প্রাপ্ত হয়, নিক্ষেপণ কোণ। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব হচ্ছে 0। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, খাড়াভাবে যে লম্বালম্বি, খাড়াভাবে একটি নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব 0, কিন্তু সর্বাধিক উচ্চতা v²/2g। দেখো যখন হচ্ছে কি বলে v²/2g, যখন হচ্ছে নর্মাল উচ্চতা থাকবে v²sin⁻²g, কিন্তু যখন খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব 0, কিন্তু যখন সর্বাধিক উচ্চতা মানে 45 ডিগ্রি যখন বলা হবে তখন সেটা হবে v²/2g। আবার বলছে বিচরণকাল 2v0/g, অর্থাৎ নর্মাল বিচরণকাল হচ্ছে 2v0sin⁻/g, 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 আর এটা হচ্ছে বিচরণকাল 2v0/g। একটি প্রাসের সাপেক্ষে আরেকটি প্রাসের গতি সরলরেখা, অর্থাৎ দুইটা প্রাস যখন হবে, একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসের গতিপথ সর্বদা সরলরেখা হবে। নেক্সট দেখো সুষম বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতি কি? বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুকণার গতি, অর্থাৎ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে, বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে, আবার দ্রুতিটা কি হবে? সমদ্রুতি। ঘূর্ণমান বস্তুকণার গতিটিকে বলা হয় সুষম বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতির কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন এতে সমদ্রুতি বিদ্যমান, এতে সমকৌণিক বেগ বিদ্যমান, এর কৌণিক ত্বরণ 0, এর কেন্দ্রমুখী ত্বরণ থাকে। অর্থাৎ যদি বলা হয়, এই দুইটা কিন্তু খুবই প্যাচ লাগে যে কি থাকে, অনেকে ভাবে যে কেন্দ্রমুখী ত্বরণ মেবি 0, কৌণিক ত্বরণ থাকে, কিন্তু না, এর কৌণিক ত্বরণ 0 কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ থাকে। কৌণিক ত্বরণ 0 এবং কেন্দ্রমুখী ত্বরণ থাকে, অর্থাৎ সমদ্রুতি বিদ্যমান। এই 4টা সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন আসলো, ধরো কোশ্চেন আসলো যে নিচের কোনটি সুষম গতির বৈশিষ্ট্য নয়? এতে সমদ্রুতি বিদ্যমান, এতে কৌণিক ত্বরণ 0, এর কেন্দ্রমুখী ত্বরণ থাকে, এর কেন্দ্রমুখী ত্বরণ 0। তাহলে কোনটা হবে? এর কেন্দ্রমুখী ত্বরণ 0, এর কেন্দ্রমুখী ত্বরণ থাকে কিন্তু কৌণিক ত্বরণ 0। যে দেখো জানা দরকার এই তিনটা, মানে তিনটা কোশ্চেনের যে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিবারই আসছে। যেমন একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ π/30 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ কৌণিক বেগের একক কি? রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 বা রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগ বলতে বৃত্তাকার পথে যখন একটি বস্তু ঘুরবে এর কেন্দ্র বরাবর যে বেগ প্রাপ্ত হয় আর কি, সেটাই হচ্ছে কৌণিক বেগ। সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে π/30, মিনিটের কাঁটার ক্ষেত্রে π/1800, এবং ঘন্টার কাঁটার ক্ষেত্রে দেখো π/21600। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা তোমাদের মনে রাখতেই হবে। কোশ্চেন আসলো যে কোনো একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? π/30 রেডিয়ান পার সেকেন্ড, π/1800 রেডিয়ান পার সেকেন্ড, π/21600 পার রেডিয়ান পার সেকেন্ড, নাকি π/60 রেডিয়ান পার সেকেন্ড? কিন্তু π/30 রেডিয়ান পার সেকেন্ড। এবং রেডিয়ান এককগুলো সব সময় মাথায় রাখবা, যে রেডিয়ান পার সেকেন্ড দিছে, নাকি রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 দিছে, নাকি শুধু সেকেন্ড ইনভার্স 1 দিছে, নাকি সেকেন্ড ইনভার্স 2 দিছে। এককগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন দেখো এখন হচ্ছে আমরা কিছু প্রশ্ন সলভ করব। গতিবিদ্যা থেকে মূলত আর কিছু আসে না, আর গতিবিদ্যার যে প্রাস সম্পর্কিত ম্যাথ সেগুলো অনেক বড় বড়, তাই সর্বাধিক উচ্চতায় যে বিচরণ, যেমন 2v0/g, v0²/2g, এই শর্টকাট যেগুলো সেখান থেকে আসে। আমরা কিছু কোশ্চেন সলভ করলে তোমরা বুঝতে পারবা। যেমন কি দেখো, প্রাসের ওপর ক্রিয়াশীল একমাত্র বল কোনটি? মহাকর্ষ বল, অভিকর্ষ বল, ঘাত বল, নাকি সান্দ্র বল? কোনটা হবে? আমরা কি পড়ছি যে প্রাসের ওপর ক্রিয়াশীল একমাত্র বল হচ্ছে অভিকর্ষ বল। কোথায় পড়ছি? এই দেখো, যে প্রাসের ওপর ক্রিয়াশীল একমাত্র বল অভিকর্ষ বল। প্রাসের ওপর ক্রিয়াশীল একমাত্র বল অভিকর্ষ বল।
অভিকর্ষ আর মহাকর্ষ বল হচ্ছে, অভিকর্ষ বল যখন ধরো দুইটা বস্তুর মধ্যেই তো বল হয়। বল বলতে কি, আমরা কোনো বস্তুকে বল মানে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন, এটা হচ্ছে যে কোনো বস্তুর উপর যা কিছু প্রয়োগ করে তার অবস্থান পরিবর্তন করা হয় সেটাকেই বল বলে। আর অভিকর্ষ মহাকর্ষ বল বলতে, মহাকর্ষ বলতে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটাই হচ্ছে মূলত মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল হচ্ছে দুটি যে বস্তু থাকবে সেটার একটাকে অবশ্যই পৃথিবী হতে হবে, এবং পৃথিবী এবং অপর বস্তুর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ বল। যেমন তোমার মাঝে এবং পৃথিবীর মাঝে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ বল। আবার তোমার পরিবারের কারো বা তোমার কোনো ফ্রেন্ডের কারোর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ বল। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে কোশ্চেনের আনসার কি হবে, যে প্রাসের উপর একমাত্র কি কোন বল ক্রিয়াশীল, অভিকর্ষ বল। আবার পড়ন্ত বস্তু ঘাত বলটা কি, ঘাত বল হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে জোরে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ঘাত বল। যেমন দেখো আমরা যে ক্রিকেট খেলা দেখি, যখন বলটা প্রয়োগ করা হয় মানে বল আমরা নিক্ষেপ করি তখন কিন্তু ব্যাট অতি দ্রুত বলের ওপর আঘাত করে সেটা 6 বা 4 যেটাই হোক সেটা আমরা দেই মানে মারি। তো সেক্ষেত্রে যে বল এবং ব্যাটের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল সেটাকে মূলত ঘাত বল বলে। আবার বলের ঘাত কি, ভরবেগ, বলের ঘাতটা আলাদা, ঘাত বল আলাদা, আবার বলের ঘাত আলাদা। আমরা নিউটনীয় বলবিদ্যায় এই বলের ঘাত আর ঘাত বল সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো সান্দ্র বল কি, সান্দ্র বল মূলত একটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড বল হচ্ছে, এটা হচ্ছে সান্দ্রতা আমরা কি পড়েছিলাম, কার বিশেষ ধর্ম, তরল পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে সান্দ্রতা। পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন, পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন, পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও। কিন্তু গিনিপ্যালক পরীক্ষা কে করেন, গিনিপ্যালক পরীক্ষা করেন নিউটন। এবং এবার দেখো বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলির বেগ 6 মিটার পার সেকেন্ড হলে কয়টি তক্তা ভেদ করবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুবই একটি ট্রিক্স শর্ট একটা ম্যাথ। যেমন দেখো বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলির বেগ, সবসময় ভাববা যে গুলির বেগ হচ্ছে তক্তার সংখ্যা যখন জানতে চাবে আমরা একটা শর্ট টেকনিক দেখো, যখন তক্তার সংখ্যা যে কয়টি তক্তা ভেদ করবে, তক্তার সংখ্যা সমান ভি স্কয়ার, অর্থাৎ বেগ যেটা থাকবে সেটা স্কয়ার করে দিলেই আমরা তক্তার সংখ্যা পাবো। তাহলে নিক্ষিপ্ত গুলির বেগ 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 হলে কয়টি তক্তা ভেদ করবে, তার মানে 6 6 কত হয় 36, এখানে কি হবে 36। আশা করি বুঝতে পেরেছো। তক্তার মেয়াদ আসলে তক্তার সংখ্যা সমান ভি স্কয়ার, অর্থাৎ যেটা বেগ হবে সেটা স্কয়ার করলেই হবে। এখন যদি বলা হতো যে কোনো একটি বন্দুকের গুলি 36টি তক্তা ভেদ করতে পারে, তাহলে সেই বন্দুকের গুলির বেগ কত, তাহলে উল্টা, তাহলে আমাদের কি বের করতে বলছে, ইকুয়াল টু তক্তা, তাহলে কি হবে ভি ইকুয়াল টু রুট তক্তা, বলতে 36টি তক্তা যখন বলবে রুট 36, তাহলে কত হবে 6।